আসো। তোমার দাঁত নড়তেছে, 3টা দাঁত নড়তেছে তোমার। 4টা নড়ে? তাহলে এখন তুমি চাও যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে তারপর প্লাস দিয়ে টেনে তোমার দাঁত ফেলবে? তুমি এটা চাচ্ছ? এটাও নড়তেছে। আচ্ছা কয়টা নড়তেছে দেখাও তো। এটা, 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 এটা। এবার তুমি দেখো, তুমি তুমি নিজেই বলো যে তোমার যে 4টা দাঁত নড়তেছে, এখন যদি এই দাঁতগুলো তুমি না ফেলো, আচ্ছা 4টা ফেলার দরকার নেই, আজকে এখন একটা ফেলবে। আম্মু এই যে এটা 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 এই যে দেখো দেখো এই যে, আর এই দাঁতগুলো পড়ে তো নতুন দাঁত উঠবে না। এই যে চকলেট খাইয়া দাও দাঁতের। না, এটা থেকে বেশি নড়তেছে, এটা 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 বেশি নড়তেছে। এই যে এটা এটা বেশি নড়তেছে। তুমি কি দাঁত ফেলতে চাচ্ছ না? ফেলবে না? আচ্ছা থাক থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। আজকে রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। মানে বৃষ্টির থেকেও বেশি ভয়ঙ্কর যেটা ছিল সেটা হচ্ছে বিজলি চমকা ছিল। ভীষণ জোরে জোরে ভয়ঙ্করভাবে বিজলি চমকা ছিল। তো সকালে ঘুম থেকে উঠে দেখি তখনও বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, বাচ্চাদেরকে তো স্কুলে নিতেই হবে, তাই বৃষ্টির মধ্যেই বাচ্চাদের দুজনকে রেডি করে আমি রওনা দিয়ে ফেললাম। আর আমার বাবার বাসা থেকে কিন্তু স্কুলে যেতে অবশ্যই রিক্সা নিতে হবে, কারণ সেখান থেকে বাচ্চাদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হব। সব কিছু গুছিয়ে আমরা বাইরে বের হয়ে দেখি আলহামদুলিল্লাহ তখন আর তেমন একটা বৃষ্টি নেই। যদি বৃষ্টি হুট করেই চলে আসে, তাই জন্য কিন্তু ছাতা নিয়েই বের হয়েছি। তো সকালের বৃষ্টি ভেজা আবহাওয়া কিন্তু বেশ ভালোই লাগছিল, চারপাশটা ঠান্ডা ঠান্ডা, রাস্তাঘাটও ভেজা, সব মিলিয়ে সুন্দর একটা সকাল। এখন দেখি সামনে গিয়ে আবার বৃষ্টি শুরু হয় কিনা, বাচ্চাদের নিয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারলেই হলো। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু স্কুলে চলেও এসেছি। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি খুব দ্রুত আবার বাসায় চলে এসেছি। তো এসে আমি সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি, কারণ 2-3 দিন ধরে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, প্রেশারটা একদম লো হয়ে গিয়েছে। তো আমি সকালবেলা চা দিয়ে রুটি খাই। তো আমার নাস্তা কমপ্লিট করে আমি কিন্তু আবার চলে এসেছি স্কুলে। আমার বাচ্চার ছুটি হয়ে গিয়েছে, তো ঠিক 11টায় আমার মেয়ের ছুটি হয়ে যায়। তো নাস্তা খেয়ে স্কুলে আসতে আসতে 11টা পার হয়ে গিয়েছে। তো এসে দেখি মেয়ে প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছে ফ্রেন্ডদের সাথে। তো এখান থেকে মেয়েকে নিয়ে আমি এখন স্কুলের পার্কে চলে যাব, কারণ আরও 1 থেকে 1.5 ঘন্টা পর আবদুল্লার ছুটি হবে, ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। আমি যখন মানে এখানে আমার শ্বশুরবাড়িতে থাকি, তো যেহেতু বাসার সাথেই স্কুল, তাই জন্য কিন্তু আমি আর দেরি করি না, আমি এসে আরও ওকে নিয়ে চলে যাই। তারপর আবদুল্লার ফ্রেন্ডদের সাথে চলে যায়, একা একাই চলে যেতে পারে যেহেতু কাছাকাছি বাসা, বা ওর দাদা আসে, বা ওর বাবা ফ্রি থাকলে আসে, বা আমার দেবর আসে, যে কেউ একজন এসে নিয়ে যায় আবদুল্লাকে। তো আমার কিন্তু আর আসতে হয় না। তো এখন আমি পার্কে বসে আছি, যেহেতু আমার বাবার বাসায় আছি, আর আমার কিন্তু এখানে কোনো কাজ নেই, শুধু বাচ্চাদেরকে সময় দেয়া। আর আমি হচ্ছে প্রাইভেট পড়াতে যাই, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসি, নিয়ে যাই, আর ঘোরাফেরা করি ওর বাবার সাথে। যখনই ওর বাবা ফ্রি থাকে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। এটা হচ্ছে ওনার একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তো আসলে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, যখন দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে সময় দিচ্ছে, আপনাকে নিয়ে ঘুরছে, তখন আসলেই বুঝতে হবে যে জীবনটা আসলে অনেক বেশি সুন্দর। সত্যি কথা বলতে আমি তেমন প্যাচগোছ কোনো কিছুই বুঝি না, আমার হাজব্যান্ডও বোঝে না। আমরা যতটা পারি সহজ সরলভাবেই জীবনযাপন করার চেষ্টা করি, কারো আগেও নেই পিছনেও নেই, একদম সাধারণ জীবনযাপন আমাদের। আর বাচ্চাদের শ্বশুর শাশুড়ি বাবা মা এগুলো নিয়েই আমাদের জীবন। আসলে কে কী করছে আশেপাশে এগুলো দেখার আসলে আমাদের টাইম নেই। তো আর ওর ফ্রেন্ড হচ্ছে আর ওকে একটা বেলুন দিয়েছে, সেটা দিয়ে খুব ভালোভাবে ও এনজয় করছে। তো হঠাৎ করে এই মুহূর্তেই কিন্তু বেলুনটা ফুটে যাবে দেখেন। তারপর তো আমার মেয়ের কান্না শুরু হয়ে গিয়েছে যে বেলুন কিনে দিতে হবে। তারপর ওকে বলেছি আচ্ছা ঠিক আছে তোমাকে বেলুন কিনে দিব। তো বের হয়ে গিয়ে ও কিন্তু বেলুন কিনেছে। আর এখন আবদুল্লাহ বলছে ওর নাকি স্কুলে আসা যাওয়ার সময় এই আখ দেখে সেটা খেতে ইচ্ছে করছে, মানে গ্যান্ডারি বলে বা আখ বলে। তো এটা আমিও ছোটোবেলা অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন খুলতেও পারি না, তাই জন্য আমি খাইও না। তো হচ্ছে আমি জানি আমার বাচ্চারাও এটা খুলতে পারবে না, তো বাসায় গিয়ে এটা খুলে দিতে হবে। তো এখানে আবার আনারস দেখছিলাম, গাব দেখছিলাম। তো যাই হোক এগুলো দেখে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে ফেলেছি। তো বাসায় আসার পরই আখগুলো পলি থেকে বের করলাম। তো আখটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আর একটু ভালোই ছিল আখটা। এটার প্রাইস ছিল 120 টাকা, 150 টাকার নিচে ওনারা বিক্রি করে না। তো এটা একটু মোটা সাইজের ছিল, আর যেগুলো একটু চিকন সাইজের এগুলো ছিল 70 টাকা 80 টাকা করে। তো সত্যি এবছর কিন্তু এই ফার্স্ট টাইম আখ খাচ্ছি, আর আখ আসলে এত বেশি আমাদের খাওয়া হয় না, সবই
কম বেশি টেস্ট করি সিজনাল ফলগুলো, কিন্তু এটাই কেন জানি সবচেয়ে কম খাওয়া হয় আমাদের। তো বাচ্চা আজকে বলাতে মানে মোট কথা হচ্ছে কিনেই ফেললাম। তো এখন আম্মুর উপরে এটার ভার পড়েছে কিভাবে এটা কেটে দিতে হবে। তো বাচ্চাদের নানু হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে দেখেন বটি দিয়ে আখের চামড়াটা খুলে দিচ্ছে। তো আসলে এইভাবে খুলে নিলেই খাওয়াটা আসলে সুবিধা আমি মনে করি। আর বাচ্চা মানুষেরও তো এটা খুলে খেতেও পারবে না, তবে এটা কাটাটা আসলেই একটা রিস্ক। আম্মুকে বলছিলাম যে একটু সাবধানে কাটো, যদি বাই চান্স হাত কেটে যায়। আমার মা খুব যত্ন সহকারে তার নাতিদের জন্য আখটাকে ছিলে টুকরো করে দিয়েছে। আর দাঁত আগে থেকে নড়ছিল, তারপর কি অবস্থা হয় আপনারা শুধু একটু দেখেন। আসো, তোমার দাঁত নড়তেছে, 3টা দাঁত নড়তেছে তোমার। 4টা নড়ে? তাহলে এখন তুমি চাও যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে তারপর প্লাস দিয়ে টেনে তোমার দাঁত ফেলবে? তুমি এটা চাচ্ছ? এটাও নড়তেছে। আচ্ছা, কয়টা নড়তেছে দেখাও তো। এটা, 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 এটা। এবার তুমি দেখো, তুমি নিজেই বলো যে তোমার যে 4টা দাঁত নড়তেছে, এখন যদি এই দাঁতগুলো তুমি না ফেলো, আচ্ছা 4টা ফেলার দরকার নেই, এখন একটা ফেলবে, তারপরে দুপুরে খাওয়ার পর একটা ফেলবে। আচ্ছা শোনো, আচ্ছা আজকে একটা ফেলবে, ঠিক আছে? এখন যদি আজকে একটা ফেলবে, কালকে একটা ফেলবে, এইভাবে 4 দিনে 4টা ফেলবে। আমরা যে নানু বাসায় আসছি না, পরে তো আমাদের আবার চলে যেতে হবে না? তোমার হচ্ছে বাসায় গেলে তো পিপি অফিসে থাকে, আস্তে আস্তে রাত হয়ে যায়। আর রাতের বেলা ফেলবো, আর পিপি এতগুলো দাঁত ফেলতে গেলে হাতে ব্যথা পাবে। ওই যে লাস্ট দেখছিল না, হাতে ব্যথা পাইছিল, তাহলে আঙুলে ব্যথা পাইছিল না? তুমি যদি কান্নাকাটি করো তাহলে তো আঙুলে ব্যথা পাবে। আর আচ্ছা ভালোই সাম্মু, যদি না ফেলায় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যায় ফেলাই, ঠিক আছে? প্লাস আছে না, প্লাস চিনো, ও ফেলবে। প্লাস দিয়ে এই যেরকম করে দাঁতের মধ্যে লাগায় তারপরে এরকম জোরে টানবে। তুমি দেখতে দাও। আচ্ছা শোনো, তুমি খালি দেখো ফালাইও না। যেটা বেশি আম্মু, এই যে এটা দেখো, এই যে, আর এই দাঁতগুলো পড়ে তো নতুন দাঁত উঠবে না। এই যে চকলেট খাইয়া দাও দাঁতের। না, এটা থেকে বেশি নড়তেছে, এটা বেশি নড়তেছে। এই যে এটা বেশি নড়তেছে, এটা। হ্যাঁ, তুমি এটা ধরো, এটা বেশি নড়তেছে। হ্যাঁ, তুমি আগে দেখাও, আগে নানুকে দেখাও। দাঁত কি পচা! হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। তুমি কি দাঁত ফেলতে চাচ্ছ না? ফেলবে না? আচ্ছা থাক। নানা আর একটু দেখতে দাও। দেখলেন তো কি যুদ্ধটা করতে হয়েছে, তারপরও কিন্তু একটা দাঁতও ফেলতে দেয়নি। এটা হচ্ছে আমার ছেলের দাঁত। আলহামদুলিল্লাহ আমার ছেলে ছোটোবেলা থেকে আমার কথা শুনে ও নানু ধরেই দাঁতটা ফেলে দিয়েছে। আর 4টা দাঁত পড়ছে, ও একটা দাঁতও ধরতে দেয়নি। বুঝেন, কান্নাকাটি করে অবস্থা কিন্তু খারাপ করে ফেলেছে। তো যাই হোক, রান্নাবান্নায় চলে আসি। এখানে হচ্ছে 2টা মুরগি আছে, তো একটা মুরগি আস্ত রোস্ট করব। এগুলো ছিল কিন্তু গতকালকের ভিডিও। গতকালকে যেহেতু মাছের মাথা রান্না করেছিলাম, সেটার সাথে যদি এই ভিডিওগুলো দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত, যে কারণে ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই মুরগিটাকে খুব ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজার সময় যেন মুরগির পা দুটো আলাদা হয়ে না যায়, তাই জন্য কিন্তু আমি একটা ছোট্ট সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তারপর যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এই সুতাটা খুলে ফেললেই হয়ে যাবে। তো মুরগিটা ফ্রাই হতে হতে আমি এদিক দিয়ে একটু বাটাবাটি করে নিব, কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিলাম। এখন কিছু বাদামও বেটে নিব। তো রোস্ট রান্নার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস একদম মাস্ট বি লাগেই। কিশমিশ বাদামও আমি দিয়েছি। তারপর মুরগিটা ভাজা হয়ে গেলে মুরগিটাকে উঠিয়ে আমি সেই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এর সাথে আমি কিছু বাটা পেঁয়াজও দিব। তারপর এখানে খুবই অল্প সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি, আস্ত মশলা, যেহেতু আমি মুরগির রোস্টটা রান্না করব। প্যাকেটে যে পাওয়া যায় বাজারে সেই রোস্ট মশলাটা দিয়ে, তাই জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর সামান্য একটু মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সেই বাদাম, কিশমিশ, কাঁচামরিচ এগুলো যে বেটে রেখেছিলাম সেই মিক্সটা এখন এটার সাথে অ্যাড করে দিব। তারপর খুব ভালোভাবে অল্প পানি দিয়ে এটাকে নাড়তে হবে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রোস্ট মশলাটা। তো 1 প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এতে এখন অ্যাড করব টমেটো সস। ঘরে ছিল না, তো দোকান থেকে আনিয়ে নিয়েছি। 3টা প্যাকেট এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মশলাটাকে এটার সাথে মিক্স করে নিতে হবে। তো অল্প
পানি দিয়ে খুব ভালোভাবে যখন মশলাটা একদম ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আস্ত মুরগি, আর মুরগিটা 1 কেজির মতো ছিল। তো এটাকে এখন একটু অল্প আঁচে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো এর মাঝখানে কিন্তু আবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্না করে নিয়েছি। তো সব শেষে আমি কিন্তু সেই সুতাটা যে বেঁধে রেখেছিলাম ভাজার সময়, তো সেই সুতাটাও খুলে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার আস্ত রোস্ট রান্না। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো জামাইয়ের জন্য গতকালকে শুধু মাছের মাথা ছিল না, সেটার সাথে কিন্তু এই আস্ত মুরগির রোস্টও ছিল। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটা আর গতকালকে শেয়ার করিনি, আজকের ভিডিওতে শেয়ার করে নিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। তবে আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যদি সুন্দরভাবে একটু ডেকোরেশন করতাম তাহলে দেখতে আরও বেশি সুন্দর হতো। এটা আমার ভুল হয়ে গিয়েছে, নেক্সট ইনশাল্লাহ এটা মাথায় থাকবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিল একটু বাইরে হাঁটাহাঁটি করতে। তো আসার সময় আবদুল্লাহর পছন্দ মতো জুতা কিনে নিয়ে এসেছে। তো এই জুতোগুলোর কথাও বলছিল যে এগুলোর পছন্দ হয়েছে। তোর বাবা বলছিল আচ্ছা ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটাই কিনে দিব। আর আজকে দাঁত ফেলেছে না, এগুলো তো আবার ফোন দিয়ে বাবাকে জানিয়েছে। তো বাবা তখনই বলেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে দেখা করতে আসবো। তো মেয়ে কিন্তু এখনও দাঁত ফেলেনি। তো ছেলের হচ্ছে এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে, বারবার বলছিল। আমাদের এখানে মোটামুটি প্রায় দোকানেই এই জুতোগুলো পাওয়া যায়, কিন্তু আবদুল্লার পায়ের সাইজ মতো হয় না, বা দেখা যায় এক দেখায় পছন্দ হয় না। তবে এটা আজকে বাটা থেকে কিনেছে, জুতার প্রাইস ছিল 800 টাকা। আর এটার সাথে এনেছে একটা টিফিন বক্স স্টিলের। ওর আগে যে টিফিন বক্সটা ছিল সেটা প্লাস্টিকের ছিল, তো আজকে কি একটা স্টিলের নিয়ে এসেছে। এটা তেমন একটা বেশি পছন্দ হয়নি, কিন্তু ওর বাবা বলছিল যেহেতু পাওয়া যাচ্ছে না, আচ্ছা এটা এখন ইউজ করুক, পরবর্তীতে আমি আবার কিনে দিব। ওর বাবা অনেকটা এরকমই, যখন যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসে, পরে দেখা যায় আবার আরেকটা আনলে সেটা আবার কিন্তু ইউজ করা হবে না। তো এর সাথে আবার এনেছে স্প্রাইটের সাথে এখন কিন্তু এই যে এরকম একটা গ্লাস ফ্রি দিচ্ছে একদম। তো এটা হয়তো 2 লিটারের কম, 2 লিটার হবে। তো প্রত্যেকটার সাথেই একটা করে কিন্তু গ্লাস ফ্রি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।